গুজবে সয়লাব সামাজিক মাধ্যম স্বার্থান্বেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ। পোশাক কারখানায় সহিংসতার প্রভাব, শ্রমিকের বেতন দেয়া নিয়ে চিন্তায় মালিকরা। জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার তাগিদ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। আগুন ধরে রাখতে সক্ষম অন্তত 8 ঘন্টা। স্থাপনা সহ চারপাশ নিরাপদ রাখতে পারবে আশা কর্তৃপক্ষের। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কোটা সংস্কারে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেফতার 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন পেয়েছেন। শুক্রবার ছুটির দিনে বসে আদালত। রাতেই ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান 35 শিক্ষার্থী। শুধু জামিন নয়, কোমলমতি শিক্ষার্থীদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। কিছুক্ষণ পরপর ঝুম বৃষ্টি, কাকভেজা হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ছলছল চোখে অপেক্ষা। ব্যক্তিভেদে সম্পর্ক আলাদা, কারো সন্তান, কারো ভাই, তবে সবার চাওয়া একটাই, মুক্তি। কোটা আন্দোলনে ভর করে নাশকতা করেছে একটি মহল। রাষ্ট্রীয় সম্পদে হামলা, জানমালের ক্ষতিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছিল কোমলমতি শিক্ষার্থীরাও। ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে আটক করা হয়েছিল 42 জনকে। তবে তাদের ভবিষ্যতের কথা ভেবে জামিন দিয়েছেন আদালত। ও কোনো রাজনীতির সাথে জড়িত না। ফোনে কিছু আন্দোলনের ভিডিও পায়, এই ভিডিও পাওয়ার কারণে ওরে থানায় নিয়ে যায়। বরাব দিয়ে যাইতে ছিল, তারপরে মোবাইল চেক করছে, চেক করার পরে উনি ধরে নিয়ে গেছে। শঙ্কার মেঘ বারবার ঘনীভূত হয়েছে বাবা মায়ের মনে, তবে বিশ্বাস ছিল জামিন হবেই। কোমলমতি শিক্ষার্থীদের আগামী জীবনের কথা চিন্তা করে মামলা থেকে অব্যাহতির দাবি তাদের। ঔষধ আনতে গেছে, ঔষধ আনতে যা ঘুরে ব্যাক করে আসার সময় ওর পিছন থেকে বুলেট লাগিয়া সামন্দা বেরিয়ে গেছে। বাসার থেকে ওরে রাত্রে 3:30টার দিকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে। বাসার থেকে ধরে নিয়ে যাবে, আমার সন্তানের মোবাইল চেক করবে, ওরও তো একটা ব্যক্তিগত আছে, তাই না? শুক্রবার মুখ্য মহানগর হাকিম আদালতে 37 জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 5 জনের জামিন শুনানি হয়। চলমান আন্দোলনে আটক এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা সাপেক্ষে জামিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শিক্ষার্থীদের আইনজীবী। ডেকে নিয়ে শিক্ষামন্ত্রী স্বয়ং উনার নির্দেশে উনি রিকোয়েস্ট করে অলরেডি এই জামিনের ব্যবস্থা করেছেন। শুনানি শেষে প্রত্যেক শিক্ষার্থীকে 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুরে আন্দোলনে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থী সহ 8 শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার রাত 11:30টায় আদালতের আদেশে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় 8 কিশোর। এর আগে রাত 8:30টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আহসানুল হক রানা তাদের জামিন মঞ্জুর করেন। পরে রাতেই কারাগার থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। জামিনে নয়, মামলা থেকে অব্যাহতির দাবি ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের। ছোট থেকে মাদ্রাসা রাখতে গেছিলাম, মাদ্রাসা থেকে আমি আসতেছি, আসার পরে আমাকে প্রথমে ডিবি অফিসে নিয়ে গেছে। যারা প্রকৃতভাবে ছিল তাদেরকে আপনারা ধরেন, আমাদের স্টুডেন্টকে ধরে তো লাভ নাই, আমার চাচা বা অন্যজনকে তো ধরে লাভ নাই। আমার ছেলের বয়স কম, এসএসসি পরীক্ষার্থী, তাই ভুলক্রমে যদি কোনো ভুল করে থাকে সে ছেলে মানুষ, আমি তার প্রতি ক্ষমা চাই। পুলিশ এবং জজ সাহেব সবাই আমি আসছিলাম, কাগজ নিয়ে আসছিলাম, ওই যে ঠিক আছে, কোনো চিন্তা করেন না, আমি আপনার ছেলেকে ছেড়ে দিব। আর পুলিশ কমিশন আমার খুব হেল্প করছে। সাম্প্রতিক নানা ইস্যুতে গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম, যা দেখে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। যে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। বর্তমান সময়ে গুজব ছড়ানো যেন সবচেয়ে সহজ কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে খুব দ্রুত যে কেউ যে কোনো তথ্য যেমন ছড়াতে পারেন, আবার চাইলে অপতথ্য কিংবা গুজবের বিস্তার ঘটাতেও পারেন সহজেই।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ভর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে একটি মহল। বিভিন্ন বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়ানো থেকে শুরু করে নানা স্পর্শকাতর বিষয় নিয়েও গুজব ছড়াতে পিছপা হননি এক শ্রেণীর মানুষ। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর ও আন্দোলনে প্রাণহানির সংখ্যা নিয়েও ছড়ানো হয় গুজব। এসব খবর বিভ্রান্তি ছড়ায় নেটিজেনদের মাঝে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো আন্দোলনে গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় স্বার্থান্বেষী মহল। যে কোনো আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যারা নিজেদের অনুকূলে পরিস্থিতিকে নিতে চান, যে ঘটনাটি তথ্যগতভাবে অগ্রহণযোগ্য কিন্তু সাধারণ মানুষের কাছে একটা গুরুত্ব তৈরি হতে পারে বলে যারা গুজবটাকে প্রচার করে থাকেন, তাদের মনে হয় তারা কিন্তু এই গুজবের আশ্রয়টি নিয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে এ ধরনের গুজব সমাজে তৈরি করে বিশৃঙ্খলা, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাই যে কোনো খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা ও ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। আমি যদি কোনো ঘটনার পক্ষে থাকি, সেই ঘটনাকে সাপোর্ট করে এমন একটা তথ্য যদি আমি পাই, মিথ্যা তথ্য পেলেও আমি ইমিডিয়েটলি বিশ্বাস করে ফেলি, কারণ আমার মতের সাথে যাচ্ছে। এটাকে আমরা বলি কনফার্মেশন বায়াস। এরকম মিলে যাওয়ার কারণে মানুষ যাচাই করতে ভুলে যায়, সে ইমিডিয়েটলি শেয়ার করে ফেলে, ইমিডিয়েটলি লাইক দিয়ে ফেলে। এরকম একটা টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টে রেসপন্ড করার ক্ষেত্রে আমাদের আরও অনেক দায়িত্বশীল হতে হবে। গুজব প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের কয়েকদিনের সহিংস আন্দোলনের জের টানতে হবে মাস জুড়ে, এমন দাবি করে পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, শ্রমিকের বেতন পরিশোধ নিয়ে চিন্তায় পড়েছেন তারা। সংকট থেকে দ্রুত ঘুরে দাঁড়াতে জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি তাদের। আর্থিক কাঠামো ভেঙে পড়ার আগে বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ঘুরছে কলকারখানায়, কাজে ফিরেছেন কর্মীরা, কিন্তু বন্ধ হয়েছে কি অর্থনীতিতে শুরু হওয়া রক্তক্ষরণ? তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, জুলাই মাসে উৎপাদন ব্যাহত হয়েছে 7 দিন, অথচ এই যে টানতে হবে অন্তত 1 মাস। এরই মধ্যে অনেকের কপালেই ভাঁজ পড়েছে চলতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের চিন্তায়। চেইন রিঅ্যাকশনসগুলো কিন্তু শুরু হয়েছে। সবচেয়ে এখন ক্রুশিয়াল ফ্যাক্টর বেতন। উদ্যমী উদ্যোগে অর্থনীতির ক্ষত সারাতে বদ্ধপরিপক্ক উদ্যোক্তারা। তবে এর জন্য বিদ্যমান গ্যাস বিদ্যুতের সংকট দূর করে পুরোদমে কারখানার চাকা ঘোরাতে জ্বালানি মন্ত্রণালয়ের সহায়তা চান তারা। এই 7 দিনের ধাক্কাটা প্রায় মাসখানেকের মতন হবে বা তারও বেশি হবে, ভোগ করতে হবে, কারণ এই 7-8 দিন তো আমি প্রোডাকশন করতে পারি নাই। তা আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাটা যদি অতি সত্ত্বর সমাধান হয়, কিছু ভালোর জন্য প্রত্যাশা করতে পারি। এখন চ্যালেঞ্জ হলো ওইটাই, যে পণ্যগুলো অলরেডি ওয়েটিং অ্যাট পোর্ট, সেগুলো কত তাড়াতাড়ি এক্সপোর্ট ডেস্টিনেশনে যাবে। চাপে পড়া অর্থনীতিকে টেনে তুলতে আমদানি রপ্তানি বাণিজ্যে কাস্টমসের হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে আসলে সবাইকে যদি একটু প্রোঅ্যাক্টিভ কাজ না করে, ভূমিকা না নেয়, তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অনেকদিন যাবৎ এই মাল আমরা রিলিজ করতে পারি নাই, কারণ যদি খোঁজেন গিয়ে দেখবেন যে কাস্টমসের নানা রকমের জটিলতা বা হয়রানির কারণেই মালটা রিলিজ হয় নাই। পরিস্থিতি বুঝে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। অনেকেই আসলে এক্সপোর্ট অর্ডার পাঠাতে পারেনি, কস্ট কিন্তু বেড়ে গেছে। তো বাস্তব পরিস্থিতির আলোকে আশা করছি সরকার নীতি সহায়তা দিবে। এবারে সহিংস আন্দোলনে একক খাত হিসেবে তৈরি পোশাক শিল্পের প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 12,000 কোটি টাকা। আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সংগঠন ফিকির হিসাব বাণিজ্য ক্ষতির আকার ছাড়িয়েছে 10 বিলিয়ন বা 1,000 কোটি ডলার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। থমকে গেছে কক্সবাজারের পর্যটন শিল্প। কোটা আন্দোলন ঘিরে অস্থিরতায় 10 দিন ধরে পর্যটন শূন্য সৈকত শহর। 700 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে ভ্যাট মওকুফ ও কর্মচারীদের জন্য প্রণোদনা দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে প্রতিনিয়ত সমাগম ঘটে হাজার হাজার পর্যটকের, কিন্তু এখন সাপ্তাহিক ছুটির দিনেও নেই কোনো পর্যটক। পর্যটকের আশায় সৈকতের বালিয়াড়িতে বসানো হয়েছে সারি সারি কিটকট, নোনা জলে জেট স্কি চালক। ছবি তোলার জন্য দিকবেদিক ঘোরাঘুরি করছেন ফটোগ্রাফাররা। একই অবস্থা ঘোড়াওয়ালাদেরও। বেলা বাড়ছে, কিন্তু পর্যটকের দেখা নেই।
গেল 10 দিন ধরে পর্যটক শূন্য কক্সবাজার। এতে বিপাকে পড়েছেন সৈকত পাড়ের ব্যবসায়ীরা। এরকম শুক্রবার যেন আমাদের জীবনে আর না আসুক। আজকে জেট স্কিলাম আছে, আজকে অবস্থা খারাপ, আপনার ব্যবসার অবস্থা খুবই খারাপ। মানুষ নাই আর পুরা হানার তেতুলি না আর। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক রেস্তোরাঁ, যার অধিকাংশই এখন বন্ধ। আবার যারা রেস্তোরাঁ খুলে বসেছেন তারাও পাচ্ছেন না পর্যটক। একই অবস্থা সৈকত পাড়ে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতে। হোটেলগুলো খোলা থাকলেও নেই পর্যটক। কক্সবাজার পর্যটক শূন্য হয়ে পড়ায় থমকে গেছে সবকিছু। এ অবস্থায় ভ্যাট মওকুফ ও কর্মচারীদের জন্য প্রণোদনা দেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ীদের। স্টাফ, দোকান ভাড়া সব মিলিয়ে আমরা রেস্তোরাঁ ব্যবসা যারা করি, আমরা যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা খুবই সম্মুখীনের মুখে। কোনো আয়ের সিদ্ধান্ত যাতে পাচ্ছি না, তাহলে আমরা ভ্যাট থেকে দেবো। আমাদের ভ্যাটটা যাতে একটু মওকুফ করা হয়, সরকার বিবেচনা করে আমাদের সহযোগিতা করবেন। ব্যবসায়ী নেতার মতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরির বিকল্প নেই। পরিস্থিতিতে আরও স্বাভাবিক হলে আশা করছি যে আমরা আবার নতুন উদ্যমে ব্যবসায়ীতে মনোযোগ দিতে পারবে। কক্সবাজারের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন 5 লাখের বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক কেমিক্যাল শেড এখন চট্টগ্রাম বন্দরে। 23 কোটি টাকা ব্যয়ে তৈরি এই শেডের দেয়াল 12 ইঞ্চি পুরু। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের, যা আমদানি করা কেমিক্যালে আগুন ও বিস্ফোরণ হলে বন্দরকে নিরাপদ রাখতে পারবে বলে আশা কর্তৃপক্ষের। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের পি শেড হিসেবে পরিচিত কেমিক্যাল শেডে স্তূপ হয়ে আছে বিদেশ থেকে শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা 17 রকমের কেমিক্যাল, বিস্ফোরক এবং দাহ্য বস্তু। এমনকি নিলামে বিক্রি না হওয়া 3 থেকে 7 বছরের পুরাতন কেমিক্যালও আছে এখানে। মালামালের মধ্যে লেখা থাকে কোনটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা দরকার, কোনটা এসিতে রাখা দরকার, কোনটা নন এসিতে রাখা দরকার, কোনটাতে কতটুকু দূরত্ব রাখা দরকার, এগুলো সব কিছু এখানে মেনটেন হবে। এই অবস্থায় বন্দরকে আগুন এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত করতে শুরু হয় অত্যাধুনিক কেমিক্যাল শেড নির্মাণের কাজ। কার্গো লিফট স্থাপনের পর পি শেডে এলোমেলো থাকা কেমিক্যাল এবং দাহ্য বস্তু নিয়ে আসা হবে নতুন এই অত্যাধুনিক শেডে। 22,000 বর্গফুটের এই শেড তৈরিতে খরচ হয়েছে 23 কোটি টাকা। ডেঞ্জার কার্গো যেগুলো কেমিক্যাল, এগুলো হ্যান্ডলিং বা এগুলো সংরক্ষণের ব্যাপারে চট্টগ্রাম বন্দরে যে আধুনিকায়ন সক্ষমতা বৃদ্ধি সেটা কিন্তু হলো। তো এই আমরা আশা করি ইনশাল্লাহ এতে করে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। সাধারণ ভবনের দেওয়ালগুলো 5 থেকে 6 ইঞ্চি পুরু হলো এই শেডের দেওয়াল 12 ইঞ্চি পুরু। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় অন্তত 8 ঘন্টা আগুন ধরে রাখার সক্ষমতা রয়েছে এই শেডের। বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি এখানে নিয়োগ করা হয়েছে এবং ফায়ারের যে কোড আছে অর্থাৎ নিয়মবিধি আছে সেই নিয়মবিধিকে ফলো করে করা হয়েছে। আল্লাহ না করুক এখানে যদি 8 ঘন্টাও আগুন জ্বলে তারপরও এখানে দেওয়ালগুলা নষ্ট হবে না। চট্টগ্রাম বন্দরের পাশে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনার অবস্থান। একই সাথে বিমানবন্দর সংলগ্ন হওয়ায় চট্টগ্রাম বন্দরকে অগ্নি এবং বিস্ফোরণ ঝুঁকিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই চট্টগ্রাম বন্দরকে দিয়ে যেমন বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয়, ঠিক তেমনি এ বন্দর থেকেই বছরে রাজস্ব আদায় হয় প্রায় 70,000 কোটি টাকা। কিন্তু একদিন পর্যন্ত এই বন্দর ছিল অগ্নিঝুঁকির মধ্যে। সবশেষ তৈরি করা হয়েছে অত্যাধুনিক কেমিক্যাল শেড, যেখানে যে কোনো বিস্ফোরণ কিংবা আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। চট্টগ্রাম বন্দরের কেমিক্যাল শেড থেকে কমল দে, সময় সংবাদ। ফেনীতে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 2টি স্থানে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এই মুহূর্তে ফুলগাজীর মুন্সিরহাট এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। গত 1 জুলাই প্রথম দফায় বন্যার কবলে পড়েছিল এবং গতকাল বাঁধ ভেঙে আবারও দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়তে হচ্ছে ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলাবাসীকে। এবং আপনাকে যদি বলি, ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী, এসব নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় প্রতি বছরই একাধিকবার ভেঙে বন্যার কবলে পড়তে হয়। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। গত 1 জুলাই 12টি স্থানে ভেঙে বেশ কিছুদিন বন্যার কবলে পড়তে হয়েছিল।
তখনও কিন্তু ফসলি জমি, পুকুরের মাছ এবং মানুষের বাড়িঘর এবং এখানকার যে বিভিন্ন জনপদের বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাটের ক্ষতি হয়েছিল। ঠিক 1 মাসের ব্যবধানে কিন্তু আবারও কিন্তু বন্যার কবলে পড়তে হয়েছে। আপনাকে যদি বলি 1 জুলাই যে বাঁধ ভেঙেছিল 12টি স্থানে, পানি উন্নয়ন বোর্ড বলছে সেই 12টি স্থান মেরামতে কিন্তু তাদের 1.5 কোটি টাকা বরাদ্দ বা ব্যয় করেছে। সেই 1.5 কোটি টাকা ব্যয়ে সবচেয়ে বড় যে বাঁধটি ভেঙেছিল পরশুরামের, সেখানে কিন্তু শালদরের সেই বাঁধটি কিন্তু আবারও ভেঙেছে। তাহলে স্থানীয়রা বলছেন যে বারবার এরকম বাঁধ ভাঙে এবং প্রতি বছর একাধিকবার বাঁধ আবার মেরামতের নামে বরাদ্দ হয়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না এবং একাধিকবার বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। আপনি জানেন যে এখন বর্তমানে আমনি ফসল রয়েছে বা যে মাঠে যে বীজতলা ছিল সেগুলো ধানের চারা সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। গত 1 জুলাইয়ের বন্যাতে কিন্তু যখন ধান ফেলেছিল ধানের চারার জন্য তাও কিন্তু তলিয়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় দফায় তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, তারপরে কিন্তু আবারও কিন্তু এই দফায় কিন্তু যে ক্ষতি হয়েছে। এই ভারী যদি 2-4 দিনের ভিতরে নেমে না যায় তাহলে সমস্ত ধানের চারা নষ্ট হয়ে যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন এবং যে ক্ষতি পুষিয়ে নেওয়ার নয়। এবং আপনাকে যদি বলি এখন পর্যন্ত আপনাকে কয়েকশো পুকুরের মাছ এবং অন্তত 50,000 মানে এখানে যে আমরা খবর পেয়েছি তো 10,000-এর উপরে পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এবং কয়েক লাখ মানুষ কিন্তু দুর্বিষহ বন্যার কবলে পড়েছেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে নদী কিন্তু যেখানে বাঁধ ভেঙেছে তা কিন্তু কমপক্ষে 10 থেকে 15 কিলোমিটার দূরত্বে, কিন্তু সেই 10 থেকে 15 কিলোমিটার দূরত্বে গ্রামের পর গ্রাম কিন্তু পানি এভাবে প্রবেশ করে একের পর এক এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এই পানি ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়, নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে মানুষ দুর্বিষহ জীবনযাপন শুরু হয়েছে। এবং স্থানীয়রা যারা বলছেন প্রতি বছর তাদের একাধিকবার এভাবে বন্যার কবলে পড়ে। শুধু বাড়িঘরই নয়, এখানকার হাট বাজার এবং অনেক শত শত ব্যবসা প্রতিষ্ঠানে আমরা পানি ঢুকে গিয়েছে। অনেকের বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে তারা অন্যত্র ছুটে যাচ্ছেন। সব মিলে জেলা প্রশাসন যেটা বলছে যে বন্যার্তদের জন্য তারা শুকনো খাবারের ব্যবস্থা করেছেন, তবে স্থানীয়রা যেটা জানিয়েছেন তাদের কোনো ধরনের ত্রাণের নামে কোনো প্রহসন বা সহায়তা তারা চাচ্ছেন না। তারা যেটা চাচ্ছেন যে এই বাঁধ ভেঙে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ে, সেই বাঁধ ভেঙে বন্যার কবল থেকে তাদেরকে রক্ষা করার জন্য স্থায়ী একটা সমাধানের জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছেন। যদিও এ সকল দাবির কথা বারবার বলা হলেও কিন্তু সংশ্লিষ্টরা প্রতি বছর আশ্বাসই দিয়ে যাচ্ছেন। এবছরও গত 1 জুলাই যখন বাঁধ ভেঙেছিল তখন কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনিও আশ্বাস দিয়ে গেছেন এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধানের জন্য। এই ছিল আমার কাছে এখানকার সব শেষ। বন্যার সার্বিক অবস্থা জানতে এতক্ষণ ছিলাম ফেনীর ফুলগাজীতে। রাজধানী সহ দেশে বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাত আরও 10 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে চট্টগ্রাম সহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। গতকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। পূর্বাভাসে বলা হয়েছে আজও রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সাগর উত্তাল থাকায় বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এছাড়া দুর্ঘটনা এড়াতে নদী বন্দরগুলোকেও 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চার তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় 10 দিন। এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ভরা মৌসুম ও লক্ষ্মীপুরের মেঘনায় দেখা নেই রূপালী ইলিশের। অনেকটা শূন্য হাতে নদী থেকে ফিরছেন জেলেরা। মাছ না পেয়ে হতাশ ব্যবসায়ী ও আড়তদাররাও। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। মেঘনায় ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের। রাত জেগে মাছ ধরতে গিয়ে শূন্য হাতেই ফিরতে হচ্ছে লক্ষ্মীপুরের জেলেদের। নদীতে যাওয়ার খরচের টাকা উঠে আসছে না জেলেদের। চরম আর্থিক সংকটে মৎস্যজীবী পরিবারগুলো। অন্যদিকে ভরা মৌসুমে মাছ না থাকায় হাঁকডাকে বেচা বিক্রি নেই ঘাটগুলোতে। নদীতে এখন টোটালে কোনো মাছ নাই। আমাদের খুব করুণ কাহিনী, খুব কষ্টে আমাদের সংসার চলতেছে। নদীতে যে যাই মাছ আনা যা পাই, কিন্তু হাতে আমাকেও পেট বাঁচে না, পোলা ভাই বাঁচতে দূরের কথা।
নদীতে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে আর্থিক সংকটের মুখে পড়েছেন লক্ষ্মীপুরের জেলেরা। জলবায়ু পরিবর্তন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে মেঘনায় ইলিশের অবাধ বিচরণ কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না রূপালী ইলিশ। এতে আর্থিক সংকটে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়। মাছ তো নাই, নদীতে কোনো মাছ নাই। জেলেদের অবস্থাও করুণ অবস্থা, আমাদের আড়তদারের অবস্থা খুব করুণ। জেলে যদি একান্ত নদীতে যায় একদিন, তার তেলের পয়সা হয় না, পরবর্তীতে সে আর 2-3 দিন যায় না। মৎস্য কর্মকর্তারা বলছেন বৃষ্টিপাত শুরু হলে নদীতে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। ইলিশের পিক সিজনটা আসলে আমরা মূলত যেটা দেখি সাধারণত জুলাই মাসের লাস্টের দিক থেকে শুরু হয়, আর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ভালো একটা মৌসুম থাকে। প্রতি বছরই এটা হয়, তো সেই হিসাবে হয়তো এখন কম দেখা যাচ্ছে। তা আশা করি যদি আমাদের এই যে সামনে যখন বৃষ্টিটা পর্যাপ্ত হবে, তখন আমাদের পর্যাপ্ত ইলিশ জেলেরা পাবে এবং জেলেদের যে তাদের যে দুর্ভোগ, এটা কমবে ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন। এদের মধ্যে নিবন্ধিত জেলে 46,067 জন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। চাঁদপুরে দ্রুতগতিতে এগিয়ে চলছে শেখ কামাল আইটি পার্ক অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ। এর মধ্যে শেষ হয়েছে মূল অবকাঠামোর বেশিরভাগ কাজ। আগামী জুনের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তরে আসা সংশ্লিষ্টদের। আইটি পার্কটিকে প্রতি বছর প্রশিক্ষণের সুযোগ পাবেন হাজার হাজার যুবক। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। চাঁদপুরে মতলবুত্তর উপজেলা, একদিকে ধনাগড়া নদী, অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তার মাঝে নির্মাণ হচ্ছে শেখ কামাল আইটি পার্ক অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রকল্পে থাকবে প্রশিক্ষণ ও একাডেমিক এবং গবেষণা কক্ষ, থাকবে বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি, আর নদীপাড় ঘেঁষে খেলার মাঠ। 2025 সালের 30 জুনের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করতে দ্রুত গতিতে চলছে কর্মযজ্ঞ। এরই মধ্যে শেষ প্রস্তাবিত 6 তলা মূল ভবনের 4 তলা পর্যন্ত নির্মাণ কাজ। পুরো প্রকল্প বাস্তবায়নের পর এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতি বছর কর্মজীবন শুরু করবে হাজার হাজার যুবক। কোনটা আপডেট করতে হবে, ড্রয়িং অনুযায়ী হচ্ছে কিনা, কন্ট্রাক্টর করতেছে কিনা, এগুলো আমরা তদারকি করি। বেকার ছেলেফেলে আছে, তাদের যে ওরা এখন যে আউটসোর্সিং যে করে ইনকামের একটা সোর্স তৈরি করানোর জন্য এখানে হচ্ছে ওরা হচ্ছে ভর্তি হইতে পারবে। 6 একর জমিতে শেখ কামাল আইটি পার্ক অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণে ব্যয় ধরা হয়েছে 83 কোটি 35 লক্ষ টাকা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ক্রিকেটের খবর। বৃষ্টির ঝগড়ায় স্থগিত হলো পাকিস্তান বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনের ফিটনেস টেস্ট। একদিন পিছিয়ে কাল থেকে শুরু হতে পারে। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা ছিল টিম বাংলাদেশের। রানিং সেশনের মাধ্যমে যাচাই করে নেওয়ার কথা ছিল টাইগারদের স্ট্রেংথ, কিন্তু ভোরের টানা বৃষ্টিতে পরিকল্পনায় বদল এনেছে বিসিবি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে মিরপুরে সেই বাংলা একত্রিত হন ক্রিকেটাররা, তবে সেখানেও হয়নি রানিং সেশন। পরবর্তী দুভাগে ভাগ হয়ে জিমে সময় কাটিয়েছে নাজমুল, শান্ত, তাসকিন, মোস্তাফিজ, মিরাজরা। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ সামনে রেখে রোববার রানিং শেষে স্কিল ট্রেনিং শুরু করবে বাংলাদেশ, যা চলবে 14 আগস্ট পর্যন্ত। 16 তারিখ রাতে ঢাকা ছাড়বে টিম টাইগার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আরেকবার। সারা দেশে গ্রেফতার 78 এইচএসসি পরীক্ষার্থী জামিন। ছুটির দিনে বসে আদালত। ঢাকার কারাগার থেকে মুক্তি পেলেন 35 ছাত্র। মামলা থেকে অব্যাহতির দাবি স্বজনদের। গুজবে সয়লাব সামাজিক মাধ্যম। স্বার্থান্বেষী মহলের ভুয়া তথ্যে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। যাচাই বাছাই ছাড়া বিশ্বাস ও শেয়ার না করার পরামর্শ। এবং পোশাক কারখানায় সহিংসতার প্রভাব। শ্রমিকের বেতন দেয়া নিয়ে চিন্তায় মালিকরা। জ্বালানি সংকট ও কাস্টমস হয়রানি দূর করার দাবি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার তাগিদ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। সঙ্গে থাকুন সময়ের।